আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আজকে একটি আগুন আগুন নিউজের লাইভে রয়েছি। তাজা তাজা সংবাদ। এই সংবাদে কথা হবে কম, ভিডিও হবে বেশি। গত সংবাদে তুর্কি পিড়িয়ে আপনারা শুধু অ্যানালাইসিস শুনেছেন, এই নিউজে শুনবেন ভিডিও চিত্র, দেখবেন ভিডিও চিত্র, শুনবেন সংবাদ। ভালো লাগলে আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঈদ মুবারক লিখতে পারেন। আজকে যুদ্ধ যেই পর্যায়ে আছে, কিছুক্ষণ আগে আমেরিকার বা ইসরায়েলের একটি F-15 অথবা এক F-16 বিমান টার্গেট করেছে ইরানের এয়ার ডিফেন্স। কোথায়? হরমুজ প্রণালীতে। আমেরিকার বড় শখ ছিল হরমুজ প্রণালীকে মুক্ত করবে। আমেরিকা ইরানি এয়ার ডিফেন্স গুলোকে স্বীকার করতে যে নিজের একটি F-16 খুইয়ে বসেছে। ইরান তার প্রমাণ কিভাবে আমেরিকান F-16 কে টার্গেট করেছে। টার্গেট করেছে, লক করেছে, এখন ফায়ার করবে। ফায়ার, টার্গেট, লক, ফায়ার। ফায়ার চলছে। এই আক্রমণ শুধুমাত্র আমেরিকার ফাইটার জেটকে টার্গেট করে নয়, আজকে সারাদিন ইরান থেকে ক্লাস্টার মিসাইল ছোড়া হয়েছে তেল আবিবে, হিট করেছে তেল আবিবে, ইম্প্যাক্ট পড়েছে। তবে সবচেয়ে বড় খেলাটা চলছে লেবাননের ভেতরে হিজবুল্লাহর বিরুদ্ধে। তুমুল লড়াই চলছে, একের পর এক নতুন ভিডিও প্রচার করছে হিজবুল্লাহ। ভিডিও দেখিয়ে আজকে শেষ করতে পারবো না, এত নিউজ, এত সংবাদ। চলুন ঘুরে আসি লেবানন থেকে। সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি আমেরিকা, তার দোসর ইসরায়েল, তাদের সকল স্যাটেলাইট, সকল স্পর্শকাতর সেন্সরকে ফাঁকি দিয়ে চলছে এক অসম অনবদ্য লড়াই। এগুলো তো হিজবুল্লাহর ছোট ছোট মিসাইল, কিন্তু ইরান যেগুলো ছুটছে সেগুলো বড় বড় মিসাইল। আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে আজকে সারাদিন, একের পর এক নিউজ দেখতে পারবেন। এই মিসাইলটা হিজবুল্লাহর আরেকটু লং রেঞ্জের মিসাইল। কিছুক্ষণ আগে যেগুলো পাঠিয়েছিল সেগুলো ছিল রকেট, আর এগুলো লং রেঞ্জের মিসাইল। এই মিসাইলগুলো কি হিট হচ্ছে? ইসরায়েলের ভেতরে হিট হচ্ছে। কোথায় কিভাবে হিট হচ্ছে সেটাও আমরা কিছুটা দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, ইরান থেকে রেডি করা হচ্ছে আরো বড় বড় ব্যালিস্টিক মিসাইল। আজকে গতকালকে রাত থেকে যেই যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে 2 শতাধিক মানুষ হতাহত হয়েছে। এটা গতকাল রাতের সংবাদ। আজকে পর্যন্ত হতাহতের সংখ্যা এত বেশি বেড়েছে, তাতে ইসরায়েলের জনগণ বিক্ষুব্ধ হয়ে তারা কিন্তু অবরুদ্ধ করেছে ইসরায়েলের সবচেয়ে উগ্রবাদী মন্ত্রী বেন গাভিরকে। বেন গাভিরকে কাছে পেয়েই তেড়ে এসেছে এক ইসরায়েলি নারী।
বলছে তোমরা হলে আসল খুনি, তোমাদের কারণে আমাদের জনগণ নিহত হচ্ছে, তোমরা সাপের লেজে পা দিয়েছ, তোমরা ইরানের বিরুদ্ধে আক্রমণ করেছ, তোমরা আজকে পুরো ইসরায়েলকে এই অবস্থায় পাঠিয়েছ, আজকের এই যুদ্ধের কারণ আসল দোষী তোমরা। চলুন দেখে আসি কি পরিমাণ রোষে পড়েছে ইসরায়েলের মন্ত্রী। ইসরায়েলি নারী বলছে তোমরা নাৎসিদের গল্প শোনাও, আসল নাৎসি তোমরা, তোমাদের কারণে আজকে আমাদের কপালে এই দুর্দশা। আহা, যার জন্য যুদ্ধ করে তারাই আজকে তাদেরকে এই দোষ দিচ্ছে। এদিকে লেবাননে শুধুমাত্র রকেট ছোড়া হচ্ছে না, আজকে লেবাননে পরপর দুইটি মার্কাবা ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নিশানা থেকে রক্ষা পাচ্ছে না ইসরায়েলের 4th জেনারেশনের মার্কাবা ট্যাঙ্কগুলো। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। আমার বাড়ি কুমিল্লা জেলায়, জানি না এই যাত্রীরা কোথাকার। এই মানুষদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে ঈদ ফেরত যারা ঢাকায় যাচ্ছেন, কর্মস্থলে যাচ্ছেন, আরো সাবধানে থাকবেন এবং তাড়াহুড়া করবেন না। আল্লাহ নিরাপদে আপনাদেরকে আপনাদের কর্মস্থলে পৌঁছার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের এই লড়াইয়ে যখন ইসরায়েলের ভেতরে ব্যাপক হামলা চলছে, সেই সময় ইসরায়েলি সৈন্যদের যে কান্না, সে কান্না কাকে দেখাবে, কেহ নাই অশ্রু মুছিবার। এমন এক দুঃসময়ে পড়েছে ইসরায়েল, তারা তাদের সিভিলিয়ান ক্ষয়ক্ষতির কিছুটা সংখ্যা প্রকাশ করে, কিন্তু মিলিটারি কজাল্টির কোনো সংবাদ প্রকাশ করে না। এত রকেট পড়ছে, এত মিসাইল হামলা হচ্ছে, উত্তর ইসরায়েল থেকে গোলান মালভূমিতে পর্যন্ত রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, কিন্তু কোনো আহত নিহতের সংবাদ প্রকাশ করছে না ইসরায়েল। প্রকাশ যদি না করে তাহলে কে তাদের জন্য কাঁদিবে? কাঁদবার কেউ নেই, এখন নিজেরাই কান্না করছে। এই অবস্থায় আমেরিকা বলেছিল তারা হরমুজ প্রণালী মুক্ত করার জন্য স্থল অভিযান চালাবে, তাদেরকে মেসেজ দিয়েছে ইরান। আজকে ইরানের আইআরজিসির কমান্ডার ইরানের স্থল সেনাবাহিনীর নিয়ে আজকে একটি মিটিং করেছে। আপনারা সেই মিটিং এর ছবি দেখছেন, ইরান এই ছবিটি প্রকাশ করেছে। এখানে ইরানের আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডার, আমি ওনার নাম বলছি, তিনি ইরানের পশ্চিমাঞ্চল পরিদর্শনের সময় আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডার সর্দার মোহাম্মদ কারামি হুঁশিয়ারি দিয়েছে, আগ্রাসনকারীদের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। অর্থাৎ ইরানের ল্যান্ড ফোর্স স্ট্যান্ড বাই আছে, ইরানে যদি কোনো আগ্রাসন চালানো হয় তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরানের জবাব শুধুমাত্র স্থল বাহিনী নয়, ইরানের জবাব আকাশ পথেও প্রস্তুত হচ্ছে। 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নতুবা ইরানের বিভিন্ন আহ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করা হবে। ইরান সুন্দর করে একটা মানচিত্র এঁকে দিয়েছে, জাস্ট একটা মানচিত্র। তারা দেখিয়ে দিচ্ছে ইসরায়েলের কোথায় কোন পাওয়ার স্টেশন আছে, তার নাম কি, তার লোকেশন কি। তারা বলে রেখেছে যদি আমাদের একটা পাওয়ার স্টেশনে হামলা হয়, আমরা টার্গেট করে রেখেছি, টার্গেট লক করে রেখেছি, শুধু বাটন প্রেস করব, একদম সাথে সাথে ইসরায়েলের একটার পর একটা পাওয়ার স্টেশনে যাবে। ইসরায়েলের সোলার পাওয়ার প্রজেক্ট আছে নেগেভে, ইসরায়েলের রটেমে পাওয়ার স্টেশন আছে, আশদোদে পাওয়ার স্টেশন আছে, আশকেলানে পাওয়ার স্টেশন, হাইফাতে, কোথায় কোথায় আছে, এবং সাগরের মধ্যে যেগুলো অফশোর বিদ্যুৎ কেন্দ্র বা গ্যাস কেন্দ্র আছে সবগুলোকে টার্গেট করা হবে। অর্থাৎ টিট ফর টাট হুমকি দিচ্ছে ইরান।
ইরানের হুমকিগুলো যে নিছক হুমকি নয়, ইরান তার প্রস্তুতিও কিন্তু দেখাচ্ছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ইরান কি বাংলাদেশকে তেল দিচ্ছে? বাংলাদেশ সাধারণত তেল ইরান থেকে আমদানি করে না। বাংলাদেশ সৌদি আরব থেকে তেল আমদানি করে। তবে বাংলাদেশ যে গ্যাস আমদানি করে কলকারখানা, ইন্ডাস্ট্রির জন্য, বাসাবাড়ির জন্য তার 70% আসে কাতার থেকে। এবং কাতারে ইরানের এলএনজি তে হামলা হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু কাতার থেকে আগের মতো আর এলএনজি আনতে পারছে না। এই জায়গায় একটা সংকটের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কাতারে রহস্যজনকভাবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এটি ইরানের হামলায় না অন্য কারো হামলায় নাকি যান্ত্রিক ত্রুটিতে জানা যায়নি। সেই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৪ জন কাতারি সেনা সদস্য নিহত হয়েছে। সেই হেলিকপ্টারে তুরস্কের একজন সেনা সদস্য ছিল, তিনিও নিহত হয়েছেন। তুরস্কের ২ জন বিজ্ঞানী নিহত হয়েছেন, টেকনিশিয়ান ছিল সেখানে। এই বিষয়ে তুরস্ক শোক প্রকাশ করেছে কাতার এবং তুরস্কের সেনাবাহিনীর প্রতি। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে বেপরোয়া মার খাচ্ছে লেবাননে। সেই মার খেয়ে দিশেহারা দখলদার সেনারা আজকে লেবাননের লিটানি নদীর উপর একটা সিভিলিয়ান ব্রিজ উড়িয়ে দিয়েছে। এই ব্রিজগুলো দিয়ে সাধারণ মানুষ চলাচল করত। এই পরিমাণ সার্ভিলেন্সের মধ্যে হিজবুল্লাহ কখনো প্রকাশ্যে গাড়ি নিয়ে এইভাবে ব্রিজের উপর দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই। তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছে মাটির নিচ দিয়ে টানেল। তারা কোথা থেকে কোথায় যাবে সবকিছুই কিন্তু মাটির নিচ দিয়ে। এবং লেবাননের দক্ষিণাঞ্চল প্রচন্ড রকম ঘন জঙ্গলে বেষ্টিত। এই জঙ্গলের মধ্যে ইসরায়েলের বিমান বাহিনীর হামলা খুব একটা ইসরায়েলকে সুবিধা দিচ্ছে না। ইসরায়েল আজকে লেবাননের খিয়াম শহরে বোম্বিং করেছে, লেবাননের নাবাতিয়াতে বোম্বিং করেছে, কিন্তু সেই বোম্বিং গুলো খুব একটা কাজে দিচ্ছে না। অন্যদিকে অন্যদিকে আজকে ইরানের ইস্পাহান নগরীতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানকে চাপ চাপে ফেলার জন্য ইস্পাহানে এই হামলা হয়েছে। প্রিয় দর্শক, নোয়াখালীর সুবর্ণচর থেকে আমাদের একজন দর্শক বলেছেন আমার খবরগুলো পছন্দ করেন। আপনাদের ভালোবাসার কারণেই দিন-রাত এক করে আপনাদেরকে আপডেট সংবাদগুলো জানানোর চেষ্টা করি। আমাদের একজন দর্শক ঈদ মোবারক দিয়েছেন। আপনাকেও ঈদ মোবারক। যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? কাতার থেকে দেখছেন, টেনশনে আছেন। আসলে এই যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে যেমন আবেগ, উত্তেজনা রয়েছে, আবার এই যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ রয়েছে। আজকে সরোয়ার আলম ভাই ইস্তাম্বুল থেকে টেলিফোন করেছিলেন। অনেকক্ষণ গল্প হয়েছে, ঈদের সংলাপ আলোচনা হয়েছে। কিন্তু যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে? এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব কিনা? কিভাবে বন্ধ হবে? কারণ এই যুদ্ধে শুধুমাত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, বাংলাদেশিরা অনেক বড় ভুক্তভোগী হবে। আমার নিজের ভগ্নিপতির দোকান আছে দুবাইয়ে। সেই দোকান বন্ধ হয়ে গিয়েছে। যখন ঈদের সময় সবচেয়ে বেশি কেনাকাটা হওয়ার কথা ছিল, সেই সময় কিন্তু মার্কেটগুলো টোটালি লকডাউন করে ফেলেছে দুবাই সরকার। আবার প্রবাসীরা অনেকেই কাজে যেতে পারছেন না। যদি এই যুদ্ধ লং টাইম চলে, অনেক প্রবাসীকে মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে চলে আসতে হবে। দেশে আসারও কোনো সুবিধা নেই। অনেক জায়গায় ফ্লাইট বন্ধ। এই অবস্থায় এই ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ হওয়া উচিত। একটা রেজাল্ট হওয়া উচিত। দীর্ঘস্থায়ী যুদ্ধ কারো জন্যই কল্যাণকর হয় না। একদিকে ইরান যেমন ইসরায়েলের ক্ষতি করছে, ইসরায়েলও ইরানের অনেক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করছে। কিন্তু উভয় পক্ষের কোনো পক্ষই যুদ্ধ এই মুহূর্তে বন্ধ হোক সেটা চায় না। ইসরায়েল চাইছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলে তাদেরকে একসাথে করতে। ইসরায়েল চাইছে ইউরোপকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। আজকে নেতানিয়াহু বলেছে যে ইউরোপের বিভিন্ন দেশ ধীরে ধীরে আমাদের কাছে আসছে। আপনারা জানবেন যে আহ, দিয়াগো গার্সিয়া দ্বীপে হামলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এই হামলাটা ইরান করেছে। কিন্তু ইরান দাবি করেছে এই হামলাটা তারা করেনি। এই হামলাটা তৃতীয় পক্ষ করেছে। যারা চায় ইউরোপকে বুঝাতে যে দেখো ইরানকে যদি তুমি এখনই না থামাও, আমাদের সাথে যুদ্ধে যোগ না দাও, ইরানি মিসাইল কিন্তু ইউরোপে চলে আসছে। ইরানের ইরানের বিরুদ্ধে ইউরোপকে একটা আতঙ্ক তৈরি করার কাজ চলছে। ঠিক একই ধরনের একটা আশঙ্কা ইরানের সরকার করছে। আমেরিকাতে একটা বড় ধরনের নাশকতা হতে পারে, সেই নাশকতার দায় ইরানের উপর দিতে পারে, সেটার পরে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের অ্যাকশন হতে পারে। এই ধরনের একটা কথা কিন্তু আলী লারিজানি বলে গিয়েছেন। সে কারণে এই যুদ্ধটা বন্ধ করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে ইউরোপের বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন। তারপর মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী মিলিটারি সম্পন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। একটি কথা বলেছেন সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। আবার হাকান ফিদান কথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। যুদ্ধকে কিভাবে বন্ধ করা যায়, ইরানের কি শর্ত, আমেরিকার কি শর্ত, এই সকল কিছুকে একসাথে এনে কিভাবে উভয় পক্ষকে নিবৃত করা যায় এই বিষয় নিয়ে চেষ্টা করছে তুরস্ক। তুরস্কের টার্গেট কোনোভাবেই যেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের ফাঁদে পা না দেয়, যেন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো জোট তৈরি না হয়, যেন কোনোভাবেই মুসলমানরা নিজেরা পরস্পর লড়াইয়ে লিপ্ত না হয়। কিন্তু যুদ্ধ যতদিন বাড়ছে এই ধরনের একটা ভাতৃঘাতী লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে। পাকিস্তানকে, সৌদিকে, আমিরাতকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য মুসলিম নেতাদেরকে আরো বিচক্ষণভাবে কাজ করতে হবে। ইরানের কি আইসিবিএম আছে জিজ্ঞেস করেছেন। ইরান জানিয়েছে তাদের কোনো আইসিবিএম নেই। ইরানের যদি আইসিবিএম থাকেও ইরান এই মুহূর্তে সেটা বলবে না, কারণ সেটা বললে ইরানের শত্রু সংখ্যা বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা তুরস্ক থেকে প্রতিনিয়ত আপনাদেরকে লেটেস্ট সংবাদগুলো জানানোর চেষ্টা করছি। আমাদের কাছে এই মুহূর্তে আরো নতুন সংবাদ এসেছে। কিছুক্ষণ আগে ইরান থেকে নতুন করে ড্রোনের বহর রওনা দিয়েছে। আবার একটু আগেই ইসরায়েলে নতুন করে আঘাত হেনেছে ইরানের মিসাইল কিংবা ড্রোন। আমরা সেই ছবিগুলো দেখিয়ে আজকের লাইভ শেষ করব। এবং মধ্য ইসরায়েলে একটা বড় ধরনের ইরানি মিসাইল হিট করেছে। চলুন আমরা দেখে আসি ইরানের মিসাইল ইসরায়েলের কোথায় লেগেছে এবং কেমন ব্যথা হচ্ছে। আপনারা দেখলেন যে মধ্য ইসরায়েলে এই ধরনের হিট হয়েছে। আরেকটি ভিডিও এসেছে। বড় ধরনের একটি ধোঁয়া দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই হামলা হয়েছে। ইরান থেকে আজকের ছোড়া নতুন ড্রোনের ভিডিও এসেছে। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন আজকে আর লাইভে আসবো কিনা। আজকে ইস্তাম্বুল থেকে রওনা দিব কারাবুক শহরের দিকে, আমার যেখানে কর্মস্থল। দোয়া করবেন যেন সহি সালামতে যেতে পারি। সময় সুযোগ পেলে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। ইস্তাম্বুলে আজকে একটি ভবন ধসে কিছু মানুষ হতাহত হয়েছে, এই ধরনের একটি সংবাদ এসেছে। যেই জায়গায় ভবন ধস হয়েছে ঠিক সেই জায়গায় আমি আজকে সকাল থেকে সারাদিন সেখানে ছিলাম। আমি যখন রিটার্ন করি চলে আসি তখনই এই সংবাদটি এসেছে। ইস্তাম্বুলের ফাতি এলাকায় গ্যাস বিস্ফোরণে দুটি ভবন ধসে পড়ার সংবাদ জানা গিয়েছে। এখানে সাথে সাথে উদ্ধার কর্মীরা গিয়েছে। ইস্তাম্বুলের ফাতি এলাকার কিছু এলাকা রয়েছে যে এলাকাটা বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল এবং
পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। এই জায়গার বাড়িঘরগুলো সাধারণত অনেক পুরাতন এবং এখানে কোনো ধরনের বাড়িঘর নতুন করে করা বা এগুলো ভাঙার অনুমতি পাওয়া খুব কঠিন। ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে এই জায়গাগুলোতে সাধারণত নতুন বাড়িঘর নির্মাণের অনুমতি দেওয়া হয় না, খনন কাজের অনুমতি দেওয়া হয় না। যে কারণে কিছু বাড়িঘর আছে ঝুঁকিপূর্ণ। সরকারিভাবে এই বাড়িঘরগুলোকে ধাপে, ধাপে ভেঙে নতুন করে অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। আমরা আহতদের দ্রুত সুস্থতার আ জন্য দোয়া করছি। বাংলাদেশে যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।